সভাপতি, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত সাথী বন্ধু, আমাকে খুব বেদনার সঙ্গে বলতে হচ্ছে যে খুব স্বল্প সময়ের ব্যবধানে আমরা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, যাতে আমি আমার মতো অনেকে বুদ্ধদা বলতে অভ্যস্ত, এবং কমরেড সীতারাম ইয়েচুরি, যাতে আমরা নামে ডাকতে অভ্যস্ত, এই দুজনকে হারিয়েছে। এবং আপনারা জানেন যে আমরা যখন বুদ্ধদার স্মরণ সভার জন্য যেখানে মিলিত হয়েছিলাম, সেখানে ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে সীতারাম ইয়েচুরি তিনি যোগ দিতে পারেননি। বুদ্ধদার যেদিন জীবনাবসান হলো, খুব সকালে আমি টেলিফোন পেয়েছিলাম, এবং সেটাও যেতে তিনি চিকিৎসক ওকে দেখতেন তার কাছ থেকে। তিনি বলছিলেন যে অক্সিজেন স্যাচুরেশন ফল করছে, ঘুমের মধ্যেই সকালে ওঠেননি। তো এটা একটু মনে হচ্ছে যে আমি যে উঠছি যে ভালো না। তারপরে উনি কিছুক্ষণ করে ফোন করে বললেন না, কিছু করা যাচ্ছে না। যাই হোক, কিন্তু আমরা সেদিন আমাদের দিল্লির থেকে যে নেতৃবৃন্দ আসেন, বাইরের থেকে যে সব নেতৃবৃন্দ আসেন, আমরা তার পরের দিন সেই জন্যে আয়োজন করেছিলাম তার মরদেহ নিয়ে ফ্রান্সের শিক্ষা মতো নীলরতন সরকার মেডিকেল কলেজে, যেটা আমরা দিয়ে আসবো। আর তার আগে আমাদের যেসব মিছিল থেকে এবং যারা অলরেডি তারা যাতে তার শেষ যাত্রায় থাকতে পারেন তার আয়োজন করা হয়েছিল। এবং স্বাভাবিকভাবে সেদিন সীতারাম আসতে পারেন, আমরা জানতাম যে ওনার খুব অসুস্থ হচ্ছে। যাই হোক, তারপরে আমরা এটাও জানতাম যে ওকে হাসপাতালে ভর্তি হতে হবে, এবং উনি ওইরকম কিছু একটা হলে আমাকে ফোন করতেন, কারণ দীর্ঘদিনের পরিচিতি। তারপরে একসময় চিকিৎসক ছিলাম, প্র্যাকটিসে ছিলাম। তারপরে আমার যেটা বড় অসুবিধা ছিল, সেটা বুদ্ধদারে কী হোক আর সীতারামনে কী হোক, সেটা হচ্ছে টেস্ট, যেটা আমার স্পেশালাইজেশন করে স্পেশালাইজেশন যেটা আমি করেছিলাম। তো স্বাভাবিকভাবে উনি আমাকে ফোন করতেন বা জিজ্ঞেস করতেন কিছু। আমি প্রথম দিন ওকে শুনেই বলেছিলাম যে আপনি, সীতারামকে বলেছিলাম যে আপনি ভর্তি হয়ে যান কালকেই। তো এবং এমসি ভর্তি হন, তারপরে ওরা যদি বলে যে আপনাকে হাসপাতালে থাকতে হবে, তাহলে থাকবেন, চলে আসবেন। কারণ আমরা এমন একটা সময় আছি যে সময়টা একটা ভিন্ন সময়। এই সময় আপনার জীবনের নাম আপনার নয়, খালি পার্টি গণ আন্দোলন সারা দেশের এই উদীয়মান ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম বিরাট কাজ রয়েছে। কাজে আপনি কোনো অবহেলা করবেন না। তা উনি বললেন যে আমি যাচ্ছি, কালকে যাব, কথাবার্তা হয়েছে। আর ওই যদি থাকতে বললেন আমি থাকবো। যাই হোক, এই সবই চলছে পাশাপাশি। একই সঙ্গে একজনকে হারিয়েছি, আরেকজনকে হারাইনি, কিন্তু চিন্তার বিষয় হারিয়েছে। মাঝে মাঝে কথা হচ্ছে, হাসপাতালে ভর্তির পরে কথা হচ্ছে,
তারপরে যখন ওকে ভেন্টিলেশনে দেওয়া হলো তখন ভেন্টিলেশন থাকতে থাকতে উনি ওইখানে কিছু সময়ের জন্য ভেন্টিলেশন অফ করে ওই যে এটা যে ইন্ডোর স্টেডিয়ামে যখন আমাদের শোকসভা হচ্ছিল বুদ্ধদা, সেখানে যে বার্তা দিয়েছেন সেটা যখন ওরা ইন্টারমিটেন্ট অক্সিজেন দিচ্ছিল, মাঝে মাঝে রাখতো, মাঝে মাঝে বন্ধ করছিল, সে বন্ধ করার সময়টা ওই বিছানা থেকে নেমে চেয়ারের উপরে বসে ওখান থেকে দিয়েছে। এই আমার ধারণা সেটাই হচ্ছে শেষ রেপারের বক্তব্য। সেটা যাই হোক, এই দুটো পাশাপাশি চলছিল একই সময় এবং অল্প সময়ের ব্যবধানে আমরা দুজনকে হারিয়েছি। এটা জন্য ঠিক আমরা প্রস্তুত ছিলাম আমি তা বলতে পারবো না। বুদ্ধদার ব্যাপারটা আমি জানি অনেক দিন, সেটা আমি যাচ্ছি না, কিন্তু যাই একটা চিন্তা আমার ছিল যে শেষমেশ তাকে যেন খুব কষ্ট পেতে না হয়, তো সেজন্য ওকে বাড়িতে যে যা যা দরকার চিকিৎসা সেগুলোর ব্যবস্থা করা হয়েছিল এবং সেটা নিয়মিত ডাক্তাররা দেখতেন, অক্সিজেন ইত্যাদি বাড়িতেই দেওয়া হতো। যদি যখন অক্সিজেন স্যাচুরেশন ফল করলো, মানে আর নিচ্ছে না অক্সিজেন, তখন আমরা বুঝলাম যে, কিন্তু একটাই খালি সান্ত্বনার কথা যে ওকে যন্ত্রণা যে মৃত্যু তার মুখোমুখি হতে পারে না, তার কারণ ঘুমের মধ্যেই কার্যত ওর অক্সিজেন স্যাচুরেশন ফল করেছে। যাই হোক, আমি বুদ্ধদার নিয়ে দু এক কথা বলিনি, কারণ উনি আমাদের চাইতে মানে কী বলে বয়সে এবং নেতা হিসেবে আমাদের প্রবীণ। আর বিষয়ে হয়তো আমি সীতারাম নিয়ে কিছু বলব, অল্প কথাই বলবো, কিন্তু যেটা বলেছেন সভাপতি সেটা আমি কিছুটা বলবার চেষ্টা করব। কেন আমরা এদের স্মরণ করি? স্মরণ কি একটা আনুষ্ঠানিক ব্যাপার আমাদের কাছে? যেরকম বাড়িতে কেউ মারা গেলে তারপরে আমাদের যা হয় যে নানা রকম যার যার যেরকম সব বিধি আছে সেই অনুযায়ী তারা করেন, তারপরে সাধ্য শান্তি কি, কেউ কবরের পরে তারপরে কী হবে কি, কেউ অন্য কোনো ধর্মাবলম্বী কী হবে কি, এই বুদ্ধদা সীতারামের মতো যারা এসব করে না তাদের শরীর বডি দেওয়া হয়। যেরকম জ্যোতিবাবুর আমরা গিয়েছিলাম বিজি হাসপাতালে, সেখানে গবেষণার জন্য তারা বলেছিলেন আমরা পেলে কিছু কাজ করতে পারি। সুতরাং এইটা তো একটা ব্যাপার, আর স্মরণ সভা করার, শোকসভা করাও এটাও একটা আনুষ্ঠানিক ব্যাপার হলে তাতে করে কিছু বিশেষ লাভ নেই। আমরা যাদের স্মরণ করি তারা, তাদের যে অবদান, তারা শেষ জীবন পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত, জীবন অবসানের আগে মুহূর্ত পর্যন্ত যে লক্ষ্য নিয়ে লড়েছে, সেই লক্ষ্যে যদি আমরা না থাকতে পারি, সেই সংগ্রামে আমরা যদি অংশীদার না হতে পারি, সেই সংগ্রামে আমি যদি কোনো ভূমিকা না পালন করতে পারি, তাহলে এদের স্মরণ করে লাভ কী বা স্মরণ সভা করে লাভ কী? সেজন্যে আমরা এদের স্মরণ করি। বুদ্ধদার জীবনী ইত্যাদি নিয়ে প্রচুর লেখা হয়েছে কাগজে। বুদ্ধদার নিজস্ব লেখা, বুদ্ধদাকে নিয়ে লেখা অনেক বই এই যা প্রকাশিত হয়েছে এবং এই শারদ উৎসবের সময় যে বই ইত্যাদি প্রকাশিত হয়, সেখানে অনেকগুলি বই প্রকাশিত হতে যাচ্ছে। এমন নয় যে আমি এদের দুজন নিয়ে খুব বেশি জানি, আপনারা কেউ কিছু জানেন না, আপনারা জানেন। এবং ওরা যে নেতা, সে আপনাদের ছাড়া তো নেতা হতেন না। মানুষ ছাড়া কেউ নিজে নিজে নেতা হয় না, মানুষের সেই সমর্থন পেতে হয়। তো কাজে সেটা বড় কথা নয় যে এই
আমরা জীবনী এইসবে অনেক যেতে পারি, কিন্তু এটা ঠিকই যে এটা একটা প্রজন্ম, বুদ্ধদের একটা প্রজন্ম বলতে গেলে আমার উনি 4 বছর আগে জন্মেছেন, কাজে আমি 4 বছর আগে জন্মানোর জন্য না, খালি তিনি সব দিক থেকে মানে আমি তো কোনো তুলনাই নয় ওদের সঙ্গে, যাদের নিয়ে আমি কথা বলছি, সব দিক থেকে তারা অগ্রসর ছিলেন। চিন্তা, চেতনা, পড়াশোনা এবং তারপরে লড়াই সংগ্রাম, একটা কঠিন পরিস্থিতিতে তারা সেরকম একটা অভিজ্ঞতা তাঁদের জীবনে, এবং সেই কাজ তিনি করেছিলেন। তিনি আমাদের আবারও স্মরণ করিয়ে দিতে হয়, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি প্রথম প্রতিষ্ঠাতা সম্পাদক এই যে ডিওয়াইএফআই, যেটা গণতান্ত্রিক যুব ফেডারেশন সারা দেশে, সেখানে বাংলায় সারা দেশে তিনি প্রথম প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, এবং সেই কাজটা তিনি করেছিলেন। বিশেষ করে যুবদের মধ্যে এটা প্রচার, ছাত্র আন্দোলন, ছাত্র সংগঠন অনেক আগেকার ব্যাপার, কৃষক শ্রমিকদের সংগঠন, মহিলাদের সংগঠন, এগুলি বিভিন্ন বামপন্থী সংগঠন, এগুলি অনেক আগেকার ব্যাপার, কিন্তু এইটা পরের ব্যাপার যেটা ডিওয়াইএফআই তৈরি হয়েছিল, সেটা এখন তৈরি হওয়ার সময় নানা বিতর্ক হয়েছিল, আমি সেসবে যেতে পারছি না, কিন্তু আমি বিশেষ তার মধ্যে যাব না, তার কারণ আমি ওই সংগঠনে কখনো সদস্য ছিলাম না। আমি ছাত্র ইত্যাদি করে তারপরে কিছুদিন ট্রেড ইউনিয়ন করে বাকি জীবনটা কৃষক আন্দোলন এইসবের মধ্যে ছিল। তো কাজে সেটা আমি অনেকেই আছেন যারা আমার ছেলেকে অনেক বেশি জানেন, বিশেষ করে যারা যুব সংগঠন করেছেন তারা তো জানবেন না, কিন্তু আমি খালি বলছি আপনাদের যে সেটা সংগঠনের ব্যাপার হোক, সংগ্রামের ব্যাপার হোক, মতাদর্শের ব্যাপার হোক, রাজনীতির ব্যাপার হোক, সাহিত্যের ব্যাপার হোক, সংস্কৃতির ব্যাপার হোক, এই যে বহুমুখী একটা চরিত্র হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য, সেটা তিনি তাঁর এইসব নিয়ে চর্চা এত সুদূর প্রসারী ছিল যে আমরা প্রায় ডিকশনারির মতো ওকে ব্যবহার করতাম। আচ্ছা, ওইটা যে লিখেছেন কে যেন এই বইটা তো পড়েছি, কিন্তু নাম মনে করতে পারছি না, তখন উনি আর কি কি লিখতে আমার সহসরকার বলতে পারতেন, যে দেশি লেখক হন আর বিদেশি লেখক হন, এটা বলতে পারতেন, এবং সেটা তিনি ওই যেটা চেষ্টা করেছিলেন এবং অনেকখানি পেরেছিলেন, যেটা এখন অনেকটা আক্রান্ত হয়েছে, সেটা হচ্ছে একটা সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্যবাহী সংস্কৃতি আছে, সেই ঐতিহ্যবাহী সংস্কৃতি তাকে আবার পুনরুজ্জীবিত করা, সেই ধারাকে ফিরিয়ে আনা, এটা একটা বড় ব্যাপার। সংস্কৃতির ব্যাপারটা অনেক সময় গুরুত্ব পায় না, কিন্তু সংস্কৃতি ছাড়া মানুষ তৈরি হয় না, বিপ্লবিত হওয়া দূরের কথা। সুতরাং সেই জিনিসটা তিনি কী করে পুনরুজ্জীবিত করবেন, সেটা খুব বড় অবদান হচ্ছে সময় সেই নন্দনের পরিকল্পনা, সেই যেখানে একসঙ্গে ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সিং, এদের আমরা দেখতে পাই জ্যোতিবসু উদ্বোধন করছি। সেই আর যারা নন্দনে গেছেন, আমি গেছি, কিন্তু বিশেষ বিশেষ ফিল্ম হলে ওরা বলতেন যে এটা যাবেন আপনি, তো গেছি তখন দেখতে। কিন্তু বুদ্ধদা এসবে নিয়মিত পন্থা, যুব আন্দোলন ছেড়ে যখন উনি পুরোপুরিভাবে পার্টির কাজে আত্মনিয়োগ করেন, সেই সময় তাকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হয়েছে, 70-এর দশকে, বিশেষ করে শুরুর দিকে এই সময়টা। আর তারপরে 77 সালে এই যে তারপরে জীবনটা কিছুদিন অল্প এই মামুলি শিক্ষকতা করে তারপরে উনি সর্বক্ষণের কর্মী জীবন বেছে নিয়েছিলেন,
যে সর্বক্ষণের কর্মী আমাদের পার্টিতে, কমিউনিস্ট পার্টিতে, এটা আমাদের ছোটোবেলায় বলা হতো প্রফেশনাল রিভলিউশনারি, মানে পেশাদার বিপ্লবী বাংলায়। অর্থাৎ আমার পেশা কী, আমি জানতাম যে আমার পেশা ডাক্তারি, কিন্তু আমি পার্টিকে লিখেছিলাম যে আচ্ছা আমি পেশাদার বিপ্লবী হতে চাই। তো সেটা পার্টি যখন বলবে তখন আমি হতে চাইলে তার পার্টি আমাকে অনুমোদন দেবে না। সেরকম বুদ্ধদেব তার লক্ষ্যটা ছিল পেশাদার বিপ্লবী। কিছুদিন, অল্প কিছুদিন শিক্ষকতা হয়তো করেছেন, কিন্তু তিনি সেই থেকেই, শুরু থেকে, কাজের শুরু থেকেই তিনি ছিলেন সর্বক্ষণের কর্মকর্তা, এবং ওই জীবনটা তিনি বেছে নিয়েছিলেন। আমি বহু লোক দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আপনারা সবাই কাগজে দেখে থাকবেন, শুনে থাকবেন। মুখ্যমন্ত্রী শেষ সেখান থেকে আমাকে আমরা জীবন অবসানের পর মরদেহ নিয়ে গেলাম, তখন সেই যে ঘরটা, একটা ঘর যেটা এগুলি দেখেন বইপত্রে ঠাসা চারদিকে, এই ঘরটা দিয়ে শুধু ওইখানে আমার বাবা থাকতেন, ওইখানে মা থাকতেন, ওইখানে আমার পরিবার, আমার স্ত্রী, সন্তান, এই কয়েকজন লোক ওইখানে ঢুকেছেন, আর তারপরে ওখান থেকে আর বেরোবেন শেষ যাত্রার আগে পর্যন্ত। এই যে একটা জীবন ধারণের ব্যাপার, এটা সহজ ব্যাপার না, সবাই এটা আয়ত্ত করতে পারে, বদলাতে হয়, শ্রেণীচ্যুত হতে পারে। আমরা একটা বিশেষ শ্রেণীতে কেউ কোথাও জন্মেছি, ছোটোবেলা থেকে একরকম মানুষ হয়েছে, তারপরে যখন লেখাপড়া শিখে একরকম পেশায় সঙ্গে জড়িয়ে পড়েছি বা তার জন্য প্রস্তুত হচ্ছি কিছু, সেই পরিবারের আকাঙ্ক্ষা সেসব ছেড়ে ছেড়ে দিয়ে এই বিপ্লবের জন্যে, যেটা আমার পেশাদার বিপ্লবী, আমার পেশা কিছু নেই, বিপ্লব, সমাজ পরিবর্তন, এই যে লক্ষ্য, এই লক্ষ্যে চলে যাওয়া, এটা সহজ ব্যাপার নয়, কঠিন ব্যাপার, এবং প্রতিদিন সংগ্রাম করতে হয়, বাইরে করতে হয়, নিজের মধ্যে করতে হয়, এইরকম সংগ্রাম করতে হয়। আমাদের নিজের মধ্যে যে সংগ্রাম করতে হয়, সেগুলো বাইরের যে সংগ্রাম হচ্ছে মাঠে ময়দানে, সেই সংগ্রামের প্রতিচ্ছবি আমাদের মধ্যে পড়ে, আমাদের পক্ষ নিতে হয়, এই পক্ষ কি পক্ষ, এই যে সংগ্রাম, আমি খালি রাজনৈতিক বা ভোটের কথা বলছি না, এই যে এখন যেটা সারা বাংলা জুড়ে যেটা একটা বিরাট সড়ক হয়েছে, আমার মা প্রিয়তমা, তাকে নিয়ে কাজে, সেই সব আমাদের মনের প্রতিচ্ছবি। তারপরে আর আমাদের ঠিক করতে হয় আমরা কী করব, আমরা কোন পক্ষে, এই পক্ষ কি ওই পক্ষ। সেটা কোনো পার্টির ব্যাপার না হয়, একটা দলের ব্যাপার না, একটা সংগঠনের ব্যাপার না, এটা হচ্ছে সবার ব্যাপার, সব মানুষের ব্যাপার। সবারই বাড়িতে মা বোন আছে, সবারই সংসার আছে, ঘর আছে, তার আর 5 রকম তার সঙ্গে যে সমস্যা তৈরি হচ্ছে, সেই নিয়ে তাদের জীবন ধারণ করতে হচ্ছে। জিনিসের দাম যেরকম করে বেড়েছে, আয় সেরকম, তার সঙ্গে কোনো সঙ্গতি নেই, কাজ নেই এত মানুষের। আমি এগুলো বিষয়ে যাচ্ছি না, কিন্তু বহু রকম মানুষ সমস্যায় জর্জরিত, বহু রকম সমস্যা, তারা পথ খুঁজছে যে বিকল্প কি, কোন পথে এইসবের সমাধান হবে। সেই বিকল্পের যে লড়াইটা, তার জন্যই এরা জীবন দিয়েছিল। বুদ্ধদেবকে প্রশাসনের সর্বোচ্চ স্তরে কাজ করতে হয়েছে। আমার খেয়াল আছে, কোথাও আমি লিখেছি, হয়তো আমি জানি না, কিন্তু মনে পড়ছে না এখন, যে যখন সরকার হলো 77 সালে, বামফ্রন্ট সরকার, উনি প্রচার তথ্য দপ্তর, এই সংস্কৃতি, এইসব দায়িত্বে ছিলেন, কিন্তু উনি সরকার খবর রাখতেন। মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু ওর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন, এবং আমি মনে করিয়ে দিচ্ছি যে 78 সালে আমাদের সরকার পঞ্চায়েত নির্বাচন করল, প্রথম পঞ্চায়েত নির্বাচন হলো বাংলায়, সরাসরি নির্বাচন। আগে একটা পঞ্চায়েত ছিল, তাদের সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সেই নির্বাচন হতো, কিন্তু পঞ্চায়েত সাধারণ নির্বাচন বলতে যেতে সেটা 78 সালে হলো। আর উনি যুব আন্দোলনের অভিজ্ঞতা থেকে যে দাবি যে 18 বছরের ভোটাধিকার চাই, উনি তখন থেকে বলছেন
আর উনি বললেন আমাদেরই করতে হবে, বামফ্রন্ট সরকারকেই করতে হবে। আর সেই 18 বছর ভোটাধিকারের দাবি নিয়ে সেটা উনি বললেন যে আমাদের এখন পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, হোক, কিন্তু পৌর নির্বাচন, মানে আমরা পঞ্চায়েত নির্বাচনে সরকার ঠিক করেছিল যে না, ওটা আমরা দেরি করবো না, আমরা এখনই চাই পঞ্চায়েত নির্বাচন করতে, কারণ আমাদের নির্বাচন ইশতেহারে আছে, সেটা আমাদের করতে হবে যত দ্রুততার সঙ্গে সঙ্গে। আমাদের কাজ ফেলে রাখলে হবে না, যদি বারবার বলতে সেটা করতে হবে। পুজো বললেন পঞ্চায়েতের পৌর নির্বাচনটা একটু আমরা কোর্টে যাচ্ছি, আদালতে 18 বছরের ভোটাধিকার চাই, এবং তারপরে খেয়াল রাখবেন 2 বছরের পরে কিন্তু 18 বছরের ভোটাধিকার কোর্টের আদেশ নিয়ে প্রথম পৌর নির্বাচন 77-এর পরে। এটা মোট জেদ ছাড়া সম্ভব হতো এই জিনিসটা, 2 বছর দেরি হয়েছিল, কিন্তু পরে সারা দেশে অনেক পরে রাজীব গান্ধীর আমাদের উনি ওই 18 বছর ভোটাধিকার সেটা সারা দেশে সেটা হয়েছে। কিন্তু একটা দৃষ্টান্ত অনেকই যেগুলো দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল সেটা একটা ব্যাপার। যাক, আমি অনেক কথা এখানে যাওয়ার জন্য জানাই। আমরা যারা রাজনীতি করি আমরা একটা পরিবারের কাজ করি, যে দল করি না কেন, যে সংগঠন করি না কেন, সেটাই হচ্ছে আমাদের বৃহত্তর পরিবার, আমাদের নিজেদের পরিবার ইত্যাদি চাইতে অনেক বড় সেটা। এবং সেখানে সাধারণভাবে যা করতে হয় পরিবারের তাই থাকা উচিত যে কীভাবে শেষমেশ এটা পরিবারের লোকদের সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে কী হবে না হবে। বিশেষ কোনো পারিবারিক সমস্যা সবাই মত দিতে পারে। তো সেই যে বিষয়টা সেটা উনি করতেন, সেটা ওরা কোনো নিজের ইচ্ছা হলো করে দিলেন সেরকম না, কী করতে চাচ্ছেন সেটা বলতেন, এবং বললে তারপরে আলোচনার পর ঠিক হওয়ার পর সেটাকে কার্যকরী করা এটা একটা অসম্ভব বিরোধ। কারণ আমরা যা বলি, যা ঠিক করি করবো, সবকে আমরা করতে পারি না, কিন্তু ওর একটা বড় অবদান হলো এটা যে যেটা ঠিক করতেন, যে ঠিক হয়েছে, আলোচনা বিতর্ক মত বিনিময় সব হয়ে গেল, তারপরে এটা করতে হবে তো মনে করতে হবে। এইখানটায় উনি এক ইঞ্চিও আপোষ করতেন। সেটা না হলে সেটা হয়তো শেষ টার্মে বামপন্থী সরকারের যে সমস্যার মুখোমুখি হতে হয়েছিল সেটা তাহলে আপোষ করতে হবে। এইরকম নীতিহীন আপোষের পক্ষে উনি কখনো ছিলেন না। উনি যদি মনে করতেন এটাই সঠিক নীতি, তাহলে এটাকে আমাদের করতে হবে। যদি সরকার চলে যায় তো যাবে। আমরা অনেকেই মনে করতেন যে আমি কোথাও লিখেছি বা বলেছি, কারণ যেটা বলতে হয় যেখানে আমি আপনাদের বলবো যেটা কাটিকে বলিনি বা আলোচনা হয়নি সেটা বলতে পারি না, তাহলে আমাকে কৈফিয়ত দিতে হয়। সেটা হচ্ছে যে এতদিন কি আমাদের সরকার থাকার খুব দরকার ছিল, কারণ সরকারে থাকতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে অনেক ব্যাপারে আপোষ করতে হয়। কতগুলো জিনিস আপোষ না করে যদি করতে হয় সরকারে তো ভেঙে পড়বে। কেরালাতে বামপন্থীরা সরকার চালান, একবার ওরা আর অন্য এই করে হয় চলছে, তাতে তো আমি কেরালা গেলে বুঝতে পারি না এটা বিরুদ্ধে সরকার আছে নাকি আমাদের সরকার আছে না বামপন্থীদের সরকার আছে নাকি। অনেকবার গেছি, যখন কংগ্রেসের সরকার আছে তখন ওরা আমাকে ডেকেছিল পঞ্চায়েত ইত্যাদি ব্যাপারে। মুখ্যমন্ত্রী আমি এক জায়গায় নারী বাসন দিয়েছি, বুদ্ধদা গেছে, ওকে যখন ডেকেছে আমি সঙ্গে গেছি কেরালায়, সেখানে আন্তর্জাতিক সেমিনার ওরা ব্যবস্থা করেছেন। একদম নিচের স্তর থেকে পরিকল্পনা বিকেন্দ্রীভূত হয় কী করে করতে হবে, পরিকল্পনা কমিশন নয়, রাজ্য সরকার না, গ্রাম শহর, সেখানে মানুষকে নিয়ে কী করে পরিকল্পনা তৈরি করতে হবে এবং সেই পরিকল্পনার জন্য কী করে বরাদ্দ করতে হবে অর্থ, সেখানে তাঁরা তাদের এলাকায় তাঁরা বসে তাঁরা ঠিক করতে পারবেন, তারপরে কারো কোনো আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ থাকবে না। এই যে ব্যাপার, এটা একটা ব্যাপার যেটা একটা ভিন্ন পথ, ভিন্ন মতাদর্শ তারপরে প্রতিষ্ঠিত। এটা সহজ নয়, কঠিন, কারণ এটা আমলাতান্ত্রিক বাধা সরকারের ভেতর থেকে। যারা বিকেন্দ্রীভবন চান না, যারা কোনটা কেন্দ্রীভূত করে রাখতে চান তাদের থেকে, সেই অংশের মানুষ, সেই শ্রেণীর থেকে অনেক রকম বাধার সম্মুখীন হয়। এটা যেটা প্রচলিত ব্যবস্থা তার বিরুদ্ধে, এই প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে যখন কেউ যায় তখন তাকে ভীষণ টানাপোড়েনের মধ্যে দিয়ে
তিনি করেছেন। কথা শেষ করা যায় না, আমি কথা বাড়াচ্ছি। অসংখ্য কথা তার সম্পর্কে লেখা হচ্ছে, আরও লেখা হবে। কিন্তু আমার কাছে সবচেয়ে, যদি বলেন ব্যক্তিগতভাবে, আমার কাছে কেন, অনেকের কাছে এটা খুবই অপ্রস্তুত ছিলাম, যেটা জন্য এটা আকাশে বিনা মেঘে দিকে বজ্রপাতের মতো কমরেড সীতারামের বেলায় এটা ঘটল। কারণ আমি বলছি যে কিছু হলে অসুবিধা হলে উনি আমাকে বলতেন, তারপরে কিছু একটা কথা হতো, তারপরে বলতাম যে একে দেখান, কি ওকে দেখান, কি এটা করুন, কি সেটা করুন। চাপগুলো অনেক বেশি ছিল, কারণ বয়স কম। বুদ্ধদেব আমার হচ্ছে 4 বছরের বড়, সীতারাম আমার হচ্ছে 4 বছরের ছোট। তো কাজে আমরা ভাবতাম যে আমাদের তো এখন বয়স হয়েছে, কাজে আমাদের যেরকম নিয়ম আছে 75 পেরোলে আমরা ওই পদে পদে থাকবার আমাদের নিয়ম, আমরা সাধারণভাবে কাজ করি, বিনা পদে কাজ করি। সেটা আমাদের হয়ে যাবে, এখন হয়ে গেছে, কারো হয়ে যাবে। আমাদের যখন পার্টি কংগ্রেস হবে, অল্প দিন বাকি আসছে, বছরের শুরুর দিকে, এপ্রিল হবে, যাই হোক, তার মধ্যে এগুলো সব আমাদের ঠিক করতে হবে। তাহলে নতুনদের দায়িত্ব নিতে হবে। এই যে দায়িত্ব নিতে হবে, এর প্রস্তুতি অনেক আগের থেকে করতে হবে। এখন আমাদের চিন্তা অনেক, যে আমাদের অনেক যারা অপেক্ষাকৃত বয়স্ক, তারা চলে যাবে, যাদের একটা অভিজ্ঞতা আছে, নেতৃত্ব দিয়েছে দেশে, বিভিন্ন রাজ্যে সেসব করেছে, তাদের চলে যেতে হবে। ভরসা একটাই যে সীতারাম আছে, কারণ তার ওই বয়স হয়নি, তিনি অন্ততপক্ষে আরেকটা পার্টি কংগ্রেস মানে 3 বছরের জন্য থাকবেন। একটা সময় দরকার কিছু করতে, বিকল্প একটা কিছু করতে, সেই জন্যে। এবং তার থাকা দরকার কেবল আমাদের পার্টির ব্যাপার নয়, দেশের ব্যাপার। দেশটার কী হবে, ভবিষ্যৎ কী হবে, যে পথ ওরা দেখিয়েছেন, সেই সব পথ নিয়ে তর্ক বিতর্ক আলোচনার পর যা সর্বস্তরে সিদ্ধান্ত হয়েছে, এবং সেই সিদ্ধান্তগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আমরা অল্প এগিয়েছি, অনেক কাজ বাকি আছে, এখন অনেক দূর যেতে হবে। আমরা কিছু সাফল্য আছে, কিছু দুর্বলতা আছে, এবং কিছু আমাদের সেই ব্যর্থতাও আছে, সেগুলো আমাদের দূর করতে হবে। এই কঠিন চ্যালেঞ্জ নেবে মানুষ, তো করবে কোনো সন্দেহ নেই। মানুষই শেষ পর্যন্ত ইতিহাস তৈরি করে, ইতিহাস কোনো নেতা তৈরি করে না। শেষমেশ মানুষ, ওইটা বহু কথিত শিক্ষা, যে মার্শালরা জানেন যে যেটা শেষ বিচারে মানুষ যে পরিস্থিতি পেয়েছে, সবটা তার ইচ্ছা মতো হয় না, যা চাইছে তা হয়তো হবে না। সেই পরিস্থিতির মধ্যে কিন্তু যা তৈরি হয়, এই সেই ইতিহাসের পর্যন্ত লিখিত অলিখিত ইতিহাস মানুষই তৈরি করে। নেতৃত্বের কাজটা, এই যে পরিস্থিতিটা পেয়েছে, সেই পরিস্থিতিটাকে বদলানো যায়, মানুষ যা চাইছেন সেদিকে, সেইটা করতে পারবে। তার জন্য সংগ্রাম, সংগঠন, মতাদর্শ, রাজনীতি, এইসব কথা আমরা বলি। যে দল করুন, যে নীতি করুন, তাতে কিছু যায় না আসে না। কিন্তু কথা হচ্ছে যে এই 4টা বিষয় দিয়ে মাপকাঠি হচ্ছে, এই 4টা বিষয়, যে আপনি জিনিসটা করতে পারবেন কি পারবেন না। মানুষ যা চাইছে, আমি যা চাইছি, আপনি যা চাইছেন, সবাই যা চাইছে, বেশিরভাগ মানুষ চাইছেন, সেটা পারবো কি পারবো না। এটা পারা না পারাটা মানুষ ছাড়া হয় না, এটা আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে না। এই হলে কয়েকজন আছে, আমরা কি তার বাইরে কয়েকজন কোথাও রাস্তায় আসেন, এখন তাদের উপরে খালি নির্ভর করে না। বিপুল অংশের মানুষ, বিপুলতম অংশের মানুষের ইচ্ছার উপরে নির্ভর করে, ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে, সংগ্রাম ক্ষমতার উপরে নির্ভর করে। কিন্তু এই 4টা জিনিস ছাড়া কিছু হয় না। একটা হচ্ছে মতাদর্শ। আমাদের কাছে আমাদের মতাদর্শ আছে, অন্য যারা করেন তারা তো সবাই আমাদের মতাদর্শে চলবেন, এরকম কিছু আমি কারো উপরে চাপিয়ে দিতে পারি না। আমরা মার্ক্সবাদী, লেনিনবাদী যাই বলি আমরা, আমাদের বামপন্থী অনেকেই আছেন, সেটা মতাদর্শ হিসাবে, মানে কি আমাদের মার্ক্সবাদ লেনিনবাদের একটা কি পুঁথি, এটা আমাদের গীতা, পুরাণ, বাইবেল এরকম কিছু ধর্মগ্রন্থ, তা না যে এটা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। আচ্ছা, ওটা মার্ক্স লিখেছিলেন তার অনেক পরে, মানে মার্ক্সের মৃত্যুর পরে এঙ্গেলস 12 বছর প্রায় বেশি বেঁচেছিলেন। তো
যাই হোক, আমি বলছি যে সেই সময় তাঁকে কাজ করতে হয়েছে। পরে লেনিন করেছেন, চীনে মাও করেছেন, ঠিক করেছেন, ভুলও করেছেন, এটা এরকম কিছু নেই। কোনো মানুষ নেই যে একদম ঠিক, কোনোদিন ছিল না, এখনও নেই, ভবিষ্যতে থাকবে না। আসলে মানুষ ভুল করেই ঠিকটা শেখে। বাচ্চা যখন দাঁড়াতে শেখে তখন দুবার আচার খায়, তারপরে দাঁড়াতে পারে। কয়েকবার আচার খেতে খেতে তারপরে সে দাঁড়ায়। যখন কেউ সাঁতার শেখে 3বার জল খায়, তারপরে সাঁতার শেখে। সাইকেল চালা দেখি যায়, অসংখ্য ঘটনা আছে, আমি তার মধ্যে যাচ্ছি। সুতরাং শিক্ষার একটা সূত্র হচ্ছে ভুল করা। আর একেবারে ভুল করবো না, নির্ভুল, তাহলে শেখা যাবে না। ওই কিছু ঝুঁকি নিতে হয়, তারপরে সেটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। এটা কোনো, কিন্তু যেটা অপরাধ সেটা হচ্ছে যে ভুল করে ভুলটা মানতে না চায়, অস্বীকার করা, ভুল থেকে শিক্ষা নিয়ে সংশোধন করা উচিত। এটা যদি না করতে পারে তাহলে এগোতে পারে, এগোবে না। নেতৃত্বের দায়িত্ব যারা নিচে হোক ওপরে হোক নেতৃত্ব দিচ্ছে, তারা এগোতে পারবেন। সেই জন্যেই মানুষের ইচ্ছা সবসময় ইতিহাস প্রতিফলিত হয় না, চাইলেও হয় না। সেইখানে একটা নেতৃত্বের ভূমিকা থাকে। এই কাজে সীতারাম একটা ব্যাপার, এবং এটাও সবার সমান হয় না। কারো কোনো বিষয়ে একটা অভিজ্ঞতা আছে, কারো আর কারো বিষয়ে অন্য কোনো বিষয়ে অভিজ্ঞতা আছে। আমি যে বললাম 4টা কথা, মতাদর্শ মানে পুঁথি নয়, তার মানে এতদিনের অভিজ্ঞতা। আপনি ওই যে বললাম মার্কস, এঙ্গেলস, লেনিন, স্টালিন, মাও, হোচিমিন, কী বলে ফিডেল চে গুয়েভারা, কি বলে সেসবের নাম। যাই হোক, আজকের লড়াইতে অনেকে এখন যারা লড়াই করছেন বিভিন্ন দেশে, তার অভিজ্ঞতা থেকে আমরা একটা বিজ্ঞান তো এক জায়গায় দাঁড়িয়ে নেই। বিজ্ঞানে যেরকম নতুন নতুন আবিষ্কার হয়, তেমনি এই মতাদর্শ তারা চালিত হয়, সেটার থেকে আলাদা করা যায় না। তার আধুনিকীকরণ করতে হয়, তাকে পরিস্থিতির উপযোগী তৈরি করতে হয়। এটা কোনো বেদবাক্য মুখস্থ করে ওইটা ওইভাবে আয়ত্ত করা যায় না, প্রয়োগের বিজ্ঞান এটা। সেই জন্যে একটা ওই বিখ্যাত কথা আছে যে ক্রাইটেরিয়ান ইজ দ্য প্র্যাকটিস অফ ট্রুথ। ট্রুথ মানে সত্যকে, সত্যের আপনি অনুসন্ধান করছেন, এটা সত্য না মিথ্যা বলবার কী উপায় আছে? সে বোঝার একটা মাপকাঠি, ক্রাইটেরিয়ান, প্র্যাকটিস, প্রয়োগে বুঝতে পারা যায় এটা কি। আপনি চেটে বলতে পারেন যে ঝাল না টক, আপনি হাতে বুঝিয়ে বুঝতে পারেন এটা গরম না ঠান্ডা, ইত্যাদি। সেরকম প্রয়োগের কেবলমাত্র অভিজ্ঞতা থেকে মানুষ সেই যাকে বলে সত্যের দিকে অগ্রসর। যা আমি বলছি যে এই যে বিষয়ে মতাদর্শ, তাকে প্রয়োগ করতে হয় কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতিতে, নির্দিষ্ট দেশে, সেই দেশের বিশেষ অবস্থায়, বিশেষ অবস্থার সঙ্গে সংগতি রেখে তাকে রাজনীতি বলি। রাজনীতি মানে হচ্ছে মতাদর্শের প্রয়োগ নির্দিষ্ট দেশে কী করতে হবে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট কালে, নির্দিষ্ট পরিস্থিতির নির্দিষ্ট বিশ্লেষণ হলো দ্বন্দ্বতত্ত্বের সার কথা। দ্বন্দ্বতত্ত্ব হচ্ছে একটা কী বলে মার্ক্সবাদের একটা বড় উপাদান, বস্তুবাদী দ্বন্দ্বতত্ত্ব ইত্যাদি। যাই হোক, তার মূল কথা হচ্ছে নির্দিষ্ট পরিস্থিতির নির্দিষ্ট বিশ্লেষণ। আপনি 10 বছর আগে এরকম হয়েছিল, এখন সেরকম আমি করবো বললে হয় না। ঠিক এখনকার পরিস্থিতি কী করতে হবে, একটা নির্দিষ্ট ঘটনা কী ঘটছে তাকে আপনি কী করবেন, সে বিশ্লেষণ তার উপরে নির্ভর করে যে আপনি কতখানি সত্য তা আপনি সেটা অর্জন করতে পারবেন সেখান থেকে, এবং সেটাকে প্রয়োগ করতে পারবেন সঠিক উপায়। সেগুলো হচ্ছে রাজনীতির ব্যাপার। মতাদর্শ থেকে রাজনীতি আসতে হবে। মতাদর্শ তো দর্শন আছে, অর্থনীতি আছে, রাজনীতি আছে, আরও 5 রকম ব্যাপার আছে। সেগুলো ভুলে খেয়েও কিছু লাভ নেই যদি আপনি নির্দিষ্ট পরিস্থিতিতে নির্দিষ্ট রাজনীতি, রণনীতি বলে অনেকে, সেই জায়গায় আমরা সেই ভাষায় ব্যবহার করি। কৌশলের ব্যাপার না, একটা রণকৌশল একটা আলাদা ব্যাপার। সেটা হচ্ছে নীতিকে প্রয়োগ করতে গিয়ে সাময়িকভাবে কিছু কৌশল নিতে পারে,
কিন্তু সেটা নীতি বিবর্জিত কৌশল হয় না। আপনি যদি কৌশল খালি করেন নীতি বাদ দিয়ে, তাহলে সেটা একটা নিচক সুবিধা পাবেন, একটু ডান দিকে হেরে যায়। আর আপনি যদি বলেন যে না কৌশল কিছু দেন না, আমি নীতিতেই আছি থাকে অভিযোগ সময় যাই হোক না কেন, তাহলে আপনি বাম দিকে লেগে যাবেন। আমার রাস্তায় যদি হাঁটতে হয় সোজা ডান বাম করলে খুব মুশকিল আছে, এই হয়। এইটা হচ্ছে চিত্রানের একটা বড় ব্যাপার, এত কম বয়স থেকে ওটা উনি আয়ত্ত করেছে। এটা ঠিকই যে ওর বাবা যে পরিবার, তারা প্রশিক্ষিত পরিবার, এটা ঠিকই যে কম বয়স থেকে দিল্লিতে ওরা পাঠিয়ে দিয়েছিল স্কুল ক্যারিয়ারের বড় অংশটা ওখানে। তারপরে তখন কী বলে সারা দেশের বিখ্যাত কলেজ ইউনিভার্সিটি যাই বলেন, জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি যাই দিল্লিতে, সেখানে উনি পড়েছেন। তার আগে কলেজের আগে যে ওই পরীক্ষা হয় সেই সব তিনি ফার্স্ট হয়েছিলেন। তো যাই হোক আমি জেএনইউতে উনি কী বলে গ্র্যাজুয়েশন স্নাতক স্তরে সেখানে তিনি ফার্স্ট ক্লাস পেয়েছেন। তারপরে পোস্ট গ্র্যাজুয়েশনে সেখানেও এম এর সময় সেখানেও তিনি প্রথম ডিভিশনে ছিলেন। তার থিসিস ছিল, পিএইচডি পেতেই পারতেন, কিছু কাজ বাকি ছিল। আর তার পাশাপাশি জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটির যে ছাত্র আন্দোলনে তার নেতৃত্ব দিয়েছিল এবং এমার্জেন্সি তখন বাবা এটা খুব মুশকিল, গ্রেপ্তার হয়েছিলেন সেই জন্য। এবং পরপর 3 বার নির্বাচিত হয়েছেন তিনি জেএনইউতে ছাত্র সংসদের সভাপতি হিসাবে। এই যে নির্বাচিত হওয়া 3 বার পরপর জেএনইউ ইতিহাসে নেই, আরেকজন কেউ নেই। যেন জেএনইউ থেকে ওকে বয়সকালে উনি যখন ছাত্রকর্মের নেতা হয়েছেন তখন ওরা একটা সম্বর্ধনা দিয়েছিল, কারণ একমাত্র ব্যক্তি যে পরপর 3 বার ওখানে ছাত্রাবস্থায় গেট হয়েছিল। তখন আমাদের ওই নবরত্ন যারা ছিলেন, আমরা বলি আমাদের পার্টিতে নবরত্ন বলি, পুরনো নেতা যারা ছিলেন 9 জন, তারা অনেক বড় ছিলেন আমাদের চিনতে। তো কাজে তারা টিকে ছিলেন। নবরত্নরা রত্ন চিনতে জানতেন, তাকে চিনে তাকে কী করে সময় মতো কাজ দিতে হয়। এবং সীতারাম সেরকম একটা বিরল রত্ন, কারণ এবং সঠিকভাবে ওকে চিনেছিলেন বলেই আমার খেয়াল আছে আমি যতদিন পার্টিতে আছি, পার্টি কংগ্রেস ঠিক আমি 2 বছর আগে হয়তো আমি পার্টি মেম্বারশিপ নিয়ে থাকবো, ঠিকই ওর আগে পার্টি কংগ্রেসে হয়তো আমি গেছি, তাতে কী আছে, আমি বয়সেও বড়, আমি একটু আগে যাবো, তাতে আর কি সম্ভব ব্যাপার আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে উনি যে গেলেন যখন, তখন ওই সোভিয়েত ইউনিয়নের একটা বিপর্যয় ঘটছে, ভেঙে গেল। তারপরে পূর্ব ইউরোপের দেশগুলিতে বিপর্যয় ইত্যাদি সম্ভব ওই কিনারা পাচ্ছেন না। 50 রকম তথ্য বেরোচ্ছে, কি ঠিক কি বেঠিক, ভালো হলো না খারাপ হলো, দুনিয়ার কী হলো, দেশের কী হবে, ভারতের কী হবে, এখানে তার কী প্রভাব পড়বে ইত্যাদি ইত্যাদি। সে দলিল তৈরি করতে হয়, মতাদর্শগত দলিলগুলি আমরা আইডিওলজিক্যাল ডকুমেন্ট, সেই আইডিওলজিক্যাল রেজলিউশন তৈরি করতে হবে। আমাদের নেতা ছিলেন বাসপুন্নাইয়া, যত আমাদের মতাদর্শগত দলিল পেশ করতে হতো সেই সব পেশ উনি করতেন। উনি ওসব ব্যাপারে অতুলনীয়, সেটা আমাদের দেশে না বিদেশেও তাকে তাই মনে করা হয়। তিনি বললেন যে এবারে তোমাকে দলিল পেশ করতে হবে। তখন ওর বয়স 33-35 হবে, 34, মোটামুটি একটা 19-20 হতে পারে আমার। এরা কি করলেন না, এরা যে নবরত্ন, এরা আমাদের কেন্দ্রীয় কমিটিতে যতজন ছিল প্রায় সমান সংখ্যক লোককে ঢুকিয়ে দিলেন ওখানে পার্মানেন্ট ইনভাইটার, মানে যাদের ইনভাইটি হিসাবে তারা সভা থাকতে পারবেন কেন্দ্রীয় কমিটি, কম বয়সের সব। এই যে বুদ্ধদা, অনিলদা, বিমানদা যেরকম প্রকাশ করা, তেমনি সীতারাম ইয়েচুরি, এরকম 33 জন যদি আমার ঠিক মনে আছে, আমি ঠিক হয়তো 19-20 ভুল বলতে পারি, এগুলো মুখস্থ করে রাখিনি, প্রায় এসে গেছে তারা।
এবং তারপরে প্রত্যেক মাস তারা কেন্দ্রীয় কমিটিতে গেলেন, তারপরে পলিট ব্যুরো মেম্বার হলেন। আর ওই 1992 সালে ওই দলিল পেশ করবে পার্টি কংগ্রেস সীতারাম ইয়েচুরি, ভারতপুর ন্যায় যিনি পেশ করবেন বলে আমরা জানতাম চিরকাল, তিনি বললেন এটা হচ্ছে নবরত্ন। তিনি বললেন আমি করবো, তুমি করবো, তোমাকেই জবাব দিতে হবে। এই দলিলের ইন্ট্রোডিউস করার বক্তৃতা অর্থাৎ রাখবার সময় যে বক্তৃতা করতে হয় তোমাকে করতে হবে, আর যা বিতর্ক হবে তোমাকে দিতে হবে। সেটা আমি দিয়েছিলেন অনবদ্য, এবং কেউ ভাবেনি যে 34 বছর বয়স্ক এরকম একটা সময় ওই রকম একটা দলিল সারা দুনিয়ার আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে এই বিশ্লেষণ সেটাকে রাখবে এবং তার জবাব বার্তাপূর্ণাকে যখন জিজ্ঞেস করছিল আমি কেন, আপনি করবেন না, বললো আমি থাকবো না যখন তখন কে করবে, এইটা ছিলেন আমরা নগর ঠিক লোককে দিয়েছিলেন। আর একই প্রশ্ন আমরা দিল্লি শেষ যখন আমার দিল্লিতে ওর সঙ্গে যখন মিটিংয়ে তখন টেলিফোনের কথা বলছিলাম, যখন কথা হয় তখন বলছিলাম যে এখন সময় তোমাদের ভাবতে হবে যে চলে যাবো আমরা, তুমি তো থাকবে কিন্তু তোমাদের ভাবতে হবে যে তারপরে দেখার ব্যাপার নয় কারা কী করবে ইত্যাদি। এই যে জিনিস কারণ ওটা অতুলনীয়। আপনারা জানেন যে কী পরিস্থিতির মধ্যে আমরা চলছি এখন, এই পরিস্থিতি থেকে বেরোবার উপায় কী, এটা তো খালি বাংলার ব্যাপার না, এটা বুদ্ধদা কি বিমানদা কি এরকম যারা আমাদের নেতা আছেন বা ছিলেন ওই প্রজন্মে, আমাদের যে বড় বা আমার সেই প্রজন্মের ব্যাপার নয়, এটা বিদায়ী প্রজন্ম, এটা কে কদিন থাকবে ঠিকই, এর পরবর্তী প্রজন্ম সেটা তৈরি করাই হচ্ছে বড় গুরুত্বপূর্ণ কাজ। সেটা তারা করেছিল, আমি যে নবরত্নের কথা বললাম, এখনও চেষ্টা করছে, এরকম অনেকেই নতুন এসছেন এবং তারা ভালোভাবেই কাজ করছেন। তরুণদের আপনারা দেখছেন মাঠে ময়দানে আছেন, যুবক যারা অপেক্ষাকৃত কম অভিজ্ঞতা আছে তাদের মাঝারি বয়সের চেয়ে একটু বেশি, তারা দক্ষতার সঙ্গে কাজ করছেন, ঠিকভাবে পরিচালনা করছেন। কিন্তু দেশে একটা যে আমাদের বিকল্প, সেটাই লড়াইতে তিনি একটা বিরাট ভূমিকা পালন করেছেন। এই যে ইন্ডিয়া ব্লক তৈরি হল, এটা বিরাট ভূমিকা, কারণ আমাদের মতো নয় যে আমরা মানে আমি নিজের কথা বলছি না, কিন্তু আপনাদের আছে সবাইকে নিয়ে করতে হবে। সারা দেশে এই যে সরকার যেটা চলছে এখন, সেই সরকার তার মূল শক্তি হচ্ছে বিজেপি এবং তাকে চালায় RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এগুলো মতাদর্শ করতে হবে। RSSের সামনে একটা মতাদর্শ তথাকথিত হিন্দুত্ব, হিন্দু মুসলমান বিভাজন, হিন্দুত্বের সঙ্গে কর্পোরেট রাষ্ট্র মিশ্রণ ইত্যাদি ইত্যাদি, এই সবগুলো হচ্ছে RSS করে। আর এই শক্তি নিজের জন্য তার ক্ষমতা নেই এককভাবে ক্ষমতা দখল করতে পারে, তাকে আর কিছু লোককে জোটাতে পারে, সেই সব জুটিয়ে ফুটিয়ে তারা করেছে। বাজপেয়ীর সময় করেছিল, বাজপেয়ীর সরকার আর এই সরকার একরকম না, কারণ এটা ওই একবারের ব্যাপার না, তৃতীয়বার সরকার করেছে। ভোট কমে গেছে ওদের, খুব বেশি কমে না, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মতো তো নয়, কিছু অল্প কমেছে, কিন্তু তার কারণ হচ্ছে বিরোধী ভোটটা ভাগ করা, ও অনেকটাই এক করতে পারা, অনেকের সঙ্গে কথা বলতে হয়। আমরা কি বলি, এখনও বলছি আমরা, এখনও। তারপরে আমাদের পার্টি কংগ্রেস আছে, আলোচনা হবে সারা দেশে, সেসব হবে। কিন্তু আমি আপনাদের বলছি এটাই যে আমরা মনে করি যে এখানে বিজেপি দেশের প্রধান শত্রু, আর বাংলায় সেটা মুশকিল হচ্ছে যে তৃণমূল এখানে সরকার চালাচ্ছে, আর সেই সরকার 11 সাল থেকে তারা চালাচ্ছে। আর কি হচ্ছে আপনি দেখছেন, এখন মানুষ আর মানতে চাইছেন, এবং তাই রাস্তায় আছেন মানুষ। একটা বিরাট ব্যাপার যেটা আমরা সাম্প্রতিককালে দেখি, দল মত নির্বিশেষে ঝান্ডা ছেড়ে, আমাদের লোকেরা জিজ্ঞেস করেন ঝান্ডা ছাড়তে হবে নাকি, ঝান্ডা ছেড়েও যেতে হবে, বলছি নিশ্চয়ই যাবেন, কেন যাবেন? যখন কেউ ঝান্ডা আনবে না, আপনি ঝান্ডা নিয়ে যান, তাহলে তো আপনি আলাদা হয়ে যাবেন, ঝান্ডা দিয়ে আপনাকে চেনে যাবেন। যখন সবাই মিলে একটা ডাক দিয়েছে যে আমরা ঝান্ডা ছেড়ে করবো কিছু, তাহলে ঝান্ডা ছেড়ে করবো। আমাকে
সংবাদ মাধ্যমে একজন সেই মিছিল যখন হচ্ছিল আমরা জানলা ছাড়াই গেছি, সংবাদ মাধ্যমের কেউ সঙ্গে খুব একটা কথা হয় না, কিন্তু কেউ জিজ্ঞেস করলে তো একদম চুপ করে থাকা যায় না, রাস্তায় যাচ্ছিল বলে আপনারা কি এইসব সমর্থন করছেন না? এই যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, অমুক চাই, মুখ্যমন্ত্রী সব বলছে এইসব। আমি বললাম না, মুখ্যমন্ত্রীর পদত্যাগ না, আমরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, আমরা পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তার পদত্যাগ চাই। মুখ্যমন্ত্রী পদত্যাগ বলছি, মুখ্যমন্ত্রী ওইগুলো তো দপ্তর দেখছেন, মানে ওই মন্ত্রিত্ব থেকে ওদের পদত্যাগ করতে। তারপরে বললেন যে তার মানে আপনারা চান না? আমি দেখেন, মুখ্যমন্ত্রী পদত্যাগ সে ভোটে হতে পারে, আমাদের তো বিধানসভায় একজন নেই, বামপন্থী, কংগ্রেসেরও প্রায় একই অবস্থা। তো কাজে বিরোধী শক্তি বলতে বিজেপি একমাত্র শক্তি। আর আমার ভয় হচ্ছে যে বিজেপি যে শক্তি আর তৃণমূল, এইটা মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করেছে ভুল ধরনের ভিত্তিতে, এর কোনো বস্তুগত ভিত্তি নেই। কিন্তু মতাদর্শের গুরুত্ব হচ্ছে এই জন্য যে মানুষের মাথায় সেখানে বীজ ঢোকানো যায়, এবং বীজ যদি ঢোকাতে পারেন ভালো চিন্তা না করে খারাপ চিন্তা, যেটা ঐক্যের দরকার সেখানে শত্রুতা, যেখানে ভালোবাসা দরকার সেখানে ঘৃণা, এই যদি তৈরি করা যায় মানুষের মধ্যে, আর এত রকম প্রচার মাধ্যম ইত্যাদি রয়েছে সেই সব কিছু দিয়ে, তাহলে ভাগ করো আর শাসন করো, ব্রিটিশরা যা করতো সেটাই তো হচ্ছে এখন। কিন্তু আসলে কিছু কিছু কি এদের মধ্যে কোনো বিরোধিতা আছে? এই যে মোহন ভাগবত এলেন কলকাতায় এই সময়, বহুবার আমি আগে বলেছি, এরকম আমরা কতবার বলেছি তার ঠিকই, যে যখনই মোহন ভাগবত আসেন এখানে তখন মুখ্যমন্ত্রী ওর খবর নেন এবং কাগজে বেরিয়েছে, আমাদের গোপনীয় কিছু ব্যাপার না। উনি বলছেন এই উনি ফল খান, ওকে ফল নিয়ে যে অমুক ফল কি উনি মুখ্যমন্ত্রী এখন মোহন ভাগবত কি ফল খান তার ইয়ে করে নিয়ে যেতে হবে, উনি কোথায় যাবেন, কোথায় থাকছেন, ঠিকমতো ব্যবস্থা করো ইত্যাদি ইত্যাদি। এই সম্পর্ক তো আজকের নেই। যখন যিনি মুখ্যমন্ত্রী যখন গেছিলেন ওখানে, প্রথমে বললেন যে আমি বিজেপিকে নিয়ে আসবো এখানে, তারপরে আমি ফ্রন্ট করব। তারপরে সে একটা পঞ্চায়েতের ভোট হয়েছিল সেই সময়, যখন ওই ফুল চাপ বেরোলো তৃণমূলের যেটা ভোটের জন্য, কিন্তু করে দিয়েছিল ওই পার্টির, তৃণমূল কংগ্রেসের পার্টির রেজিস্ট্রেশন থেকে আরম্ভ করে ওই ফুল চুপচাপ ফুল চাপ স্লোগানটা হচ্ছে সেই পঞ্চায়েতের কথা, তৃণমূল বার করে প্রথম পঞ্চায়েতের নির্বাচন, এবং ফুল মানে দুরকম ফুল। আর তারপরে তো বিজেপির সঙ্গে নিয়ে উনি লড়েছেন, উনি যা বলেছিলেন বিজেপিকে নিয়ে এসেছিলেন, ওখানে গেছিলেন RSS-এর দিল্লির কেন্দ্রে, ওখানে এগুলো ভুলে গেলে চলবে না। যদিও বলতেন যে আমরা বলতাম যে না এটা খুব অনেকবার বলেছি এসব কথা, যেগুলো কি বলা হচ্ছে বলছি অনেকবার বলছি বলে বারবার বলতে হবে, মানুষ সব কথা সব সময় মনে রাখে না, যদি বারবার না বলবো, সত্য কথাটা বারবার বলতে হবে, যখন মিথ্যা বারবার বলছে সত্যটা বারবার বলতে হবে। সেই জন্যে আমি বলছি যে এতদিনের ইতিহাস তাদের না বোঝার কি আছে। সেদিন ভাগবত এসে বলে গেলেন যে এই সরকারের মানে রাজ্য সরকার যা করছে তার বিরোধিতা করা যাবে না, এটাই করে দিয়ে গেলেন এখানে। তারপরে ওরা দুজনে, তার আগেই কংগ্রেস বিজেপি দুজনে মিলে ওই একটা বিল পাস করলো যে ফাঁসি, মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি যে দেওয়া হয়। আর আমি জানি না আমাকে যেহেতু যে আপনি মুখ্যমন্ত্রীকে রাখতে চান মনে হচ্ছে মুখ্যমন্ত্রী, একদম তা নয়, মুখ্যমন্ত্রী চলে গেলে তার ফাঁকা থাকে না রাজ্য সরকার। ওর ভাইপো তো চাচ্ছেন যে বিচার না, ফাঁসি না, আইন না, এটাকে এনকাউন্টারে করে মারতে হবে, কিন্তু আরও মুশকিল ব্যাপার, কারণ লাইন সরাসরি RSS-এর পক্ষে। মোটামুটি এখন এই মোদীর জন্মদিন চিঠি পাঠিয়েছেন, শুভেচ্ছা যাক, সেগুলো আমার কথাই যাচ্ছে না, আমি তাহলে বলছি এটাই যে এই সম্পর্কটা তো বোঝা যাচ্ছে না। এসব কথা বলছি এই জন্যে যে সীতারামের যে কাজ এই এতগুলো পার্টির সঙ্গে, আমাদের যে রাজনৈতিক লাইন আমরা পার্টি কংগ্রেসে নিয়েছিলাম, নির্বাচনী কৌশল যা নিয়েছিলাম, ইন্ডিয়া
নাম কী হবে সেটা বড় ব্যাপার নয়, কিন্তু এদের একসঙ্গে লড়তে হবে যাতে ভোট ভাব না হয়, বিজেপি বিরোধী ভোট একত্রিত করতে হবে। কিন্তু সব রাজ্যে একরকম হবে না, রাজ্যে রাজ্যে পরিস্থিতি আলাদা, সেখানে তাদের এই মূল কথাটা মনে রেখে বাকি কাজগুলো সেইভাবে করতে হবে। সেইটা হয়েছে। বাংলায় তো এখানে তৃণমূল বিজেপি দুই বিরুদ্ধে লড়তে হচ্ছে, কেরালায় কংগ্রেসের সঙ্গে ইউডিএফ আর এলডিএফ এই যুদ্ধে লড়াই দীর্ঘদিন পুরনো, সেখানে বিজেপি সেই অর্থে কোনো শক্তি নয়, কাজের হিসাবের মধ্যে আসেন। যদি এবারে ভোট বাড়িয়েছে, এবারে এই ভোট শতাংশ হারে বিচারে একটু বাড়িয়েছে কেরালায়, কিন্তু একেবারে বিপদ ভবিষ্যতের নয় তা বলতে পারি না। তো এই দুই পক্ষের মধ্যে লড়াই, সেখানে কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া হবে না। কিন্তু এখানে বা অন্য জায়গায় যেখানে সম্ভব, সেটা হচ্ছে যে কংগ্রেস বামফ্রন্ট, আমাদের পার্টি একক, কেউ কেউ মনে করে যে আমাদের পার্টির একক জোট দরকার কোনো সন্দেহ নেই, সব পার্টির নিজ নিজ জোট রাখা দরকার। তাদের অন্য জায়গায় কী বলে, অন্যদের উপরে খালি নির্ভর করলে হয় না, তারপরে আপনি জোর না থাকলে আপনার কথা শুনবে না। জোর মানে তো গায়ের জোর না, মানুষের সমর্থন চাই, তাদের সেই বিশ্বাস চাই, সেইটা দরকার তাদের পার্টিগুলো। তাদের নিজস্ব জোর বাড়াতে হবে, নিজস্ব কর্মসূচি থাকা। বামফ্রন্ট মানে ফ্রন্ট, এটা একটা ইতিহাস আছে, কখন তৈরি হয়েছে, কী ব্যাপার, এবং তার সেই ইতিহাসের মধ্য দিয়ে তারা সরকার চালিয়েছেন। নেই সরকারের, কিন্তু বামফ্রন্ট আছে, থাকবে, সেটা বাড়াতে হবে। বোঝাপড়া তার মধ্যে, সব বোঝাপড়া একরকম আছে, সবার এরকম নয়, কিছু কিছু এদিক ওদিক আছে, সেটাকে এক জায়গায় আনতে হবে। কিন্তু খালি বামফ্রন্টে কি বিকল্প হতে পারে না। এই পরিস্থিতি চ্যালেঞ্জ, বিশ্ব ইতিহাসের আমাদের ফ্যাসিবাদ মোকাবিলা করার অভিজ্ঞতা আছে। আর 92 সালে আমি যে সীতারাম যে দলিল পেশ করেছিলেন, আমি গত শতাব্দীর কথা বলছি, 1992 সালে সেই দলিল লেখা আছে স্পষ্টভাবে যে এই পরিস্থিতি সোভিয়েত ইউনিয়নের ভাঙন, এটা বিশ্বে প্রতিক্রিয়াশীল সাম্রাজ্যবাদী শক্তির পক্ষে ভারসাম্যটা বদলে গেছে, এবং এর প্রেক্ষাপটে সব বিজেপিকে পরাস্ত করা যায়, সবাই মিলে একসঙ্গে করা যায়। সেজন্য খালি বামফ্রন্ট, বামফ্রন্টের বাইরে বামপন্থীরা আছে, যে বামপন্থীরা আছেন যারা বামফ্রন্টের ভিতরে না, তারা বামফ্রন্ট সরকার ছিল, তার বিরোধিতা করেছে। তাতে কী হয়েছে? এখন তো সরকার নেই, কিন্তু এখনকার পরিস্থিতিতে যারা লড়তে চান, তাদের তো আমাদের পক্ষে পেতে চেষ্টা করতে হবে। সেটাই হচ্ছে সীতারামের যে কী বলে, যেটা বারবার বলতেন, যেটা উনি বারবার কার্যকরী করবার চেষ্টা করেছেন, সেটা বিহারের সিপিআইএমএল তাদের শক্তি আছে, আমরা জানি, তো তারা দুটো সিটে জিতেছে ঠিকই, কিন্তু একা তো জিততে পারতেন না যদি সবাই মিলে লড়ত। সুতরাং সেটা সিপিআইএমএল লিবারেশনের কথা বলছি আমরা, এটা বড় শক্তি। কিন্তু আরও অনেকগুলি সিপিআইএমএল গোষ্ঠী আছে, অন্য বামপন্থী দল আছে, যাই হোক আমরা সবার মধ্যে যাচ্ছে না, কিন্তু যে যেখানে আছেন যারা এই প্রশ্নে লড়তে একমত, তাদেরকে এক করতে হবে, এক করে লড়াইটা করতে হবে। নিজেদের শক্তি বাড়াতে হবে, বামফ্রন্টের শক্তি বাড়াতে হবে, বামফ্রন্টের বাইরে এইসব বাম তাদের আনতে হবে। আর কংগ্রেস, যেহেতু এখানে কেরালার আমাদের পরিস্থিতি আলাদা বা সারা দেশের পরিস্থিতি থেকে আলাদা, এই কেরালা, ত্রিপুরা, পশ্চিমবাংলার পরিস্থিতির ভিন্নতা আছে, সেই সব ছাড়া অন্যান্য রাজ্যের ভিন্নতা আছে। এই যে এক করে কী করে লড়াইটা হবে, এইটা হচ্ছে সীতারামকে হারানো মানে হচ্ছে যে এই লড়াইটায় যে সেনাপতি ছিলেন তাকে আমরা হারিয়েছি। সেনাপতি কী পায় যুদ্ধক্ষেত্রে, আর কেউ সেনাপতি হবে সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে তার শিক্ষা তাকে যদি আমরা সত্যি সত্যি শ্রদ্ধায় করতে চাই তার স্মৃতির উদ্দেশ্যে, তাহলে উনি যেটা কাজটা বাকি থেকে গেল, যে দায়িত্বটা আমাদের উপরে এসে পড়েছে, আমরা যে দলমতের হোক না কেন তাদের কাছে আমাদের সেই বার্তা নিয়ে যেতে হবে, তাদের নিয়ে আসতে হবে, তাদের ডাকতে হবে। ওই একটা আছে, আমি শুনি যে কী বলে, আমি বলি যে আচ্ছা ওদের সঙ্গে কথা বলেছিলেন, তখন বলে যে হ্যাঁ আমরা তো ডেকেছিলাম। আমি বললাম তারপরে কী বলবো,
না ডেকেছিলাম ওরা আসেনি। তারপরে আমি ওকে পুরনো কথাটা বলেছিলাম, আমি আমার পূর্ববর্তী প্রজন্মের কাছ থেকে শিখেছিলাম গায়ের লোকের কথা, কিন্তু অনেক কথা লোক কথা খুব গুরুত্বপূর্ণ। এগুলো ডাকা যেরকম ডাকা যায়, এক ডাকা হচ্ছে সেরকম ডাকা যে ডাক শুনলে কেউ আসবে না কখনো, সেরকম করে ডাকা যায়। আর দুই হচ্ছে আরেক রকম ডাকা, যে ডাকটা দিলে কেউ না এসে থাকতে পারবে না। আমি বললাম কীরকম ডেকেছিল? ওই ডেকেছিলেন ওই কাজ শেষ হলো, সেরকম করে তো আমরা ডেকেছিলাম, যেরকম করে ডাকার কথা তাদের একত্রিত করবার চেষ্টা করেছিলাম। অনেকগুলো ব্যাপার আছে, সেই জন্য বলছি যে মতাদর্শ, রাজনীতি, সংগ্রাম, সংগঠন, এই চারটা একটার সঙ্গে আরেকটা যুক্ত, এবং সেই চারটা জিনিস ছাড়া আমরা পারব। এবং সেইটাই রাজনীতিতে এখনকার যে কৌশল, রণকৌশল যাই বলে, সেটা হচ্ছে আমাদের দেশের সামনে বড় বিপদ, দুনিয়ার সামনে বিপদ। এটা দুনিয়ার কথায় আমি এখানে যাচ্ছি না, সেটাও সিদ্ধরাম খুব ভালো জানতেন, কারণ তিনি প্রথমে ওই যে কেন্দ্রীয় কমিটিতে এলেন, তারপরে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট, আন্তর্জাতিক এই দপ্তরের দায়িত্ব উনি ছিলেন। উনি বিদেশের সব পার্টিগুলোর সঙ্গে যোগাযোগ রাখতেন, সেই বিদেশ কাত্র থেকে আরম্ভ করে এখন এই শি জিনপিং আছেন থেকে আরম্ভ করে বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টি, ব্রিটিশ কমিউনিস্ট পার্টি, সিপিজিবি, এই সব যোগাযোগ ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট করতেন। সারা পৃথিবীর অবস্থায় জানতেন, সর্বশেষ কথা উনি বলতে পারতেন। আন্তর্জাতিক পরিস্থিতি, জাতীয় পরিস্থিতি, দেশের পরিস্থিতি, এসব বলতে পারতেন। এই যে অভিজ্ঞতা ছিল, সেইটা হচ্ছে এখন আমাদের আয়ত্ত করতে হবে, সামগ্রিকভাবে আয়ত্ত করতে হবে। কেউ কেউ ভাবেন যে আমি এই এলাকায় কাজ করি, ঠিক আছে, এই এলাকাটা আমার ঠিক থাকতে হবে। কেউ কেউ মনে করেন আমি এই ফ্রন্টে কাজ করি, যুব বা ছাত্রকে, কৃষককে দিয়ে সেইখানে আমি থাকলে হবে না। তার রাস্তা আমাদের সবার। আমাদের আজকের দিনে যখন স্মরণ করছি বুদ্ধদাকে এবং বিশেষ করে সীতারামকে, কারণ যার প্রয়োজন এখন খুব জরুরি ছিল থাকা, যাকে আমরা হারিয়েছি, আমাদের সেই পূরণ করতে হবে। যদি মানুষ ইতিহাস তৈরি করেন, আমাদের একটা বড় ভূমিকা নিতে হবে, মানুষের পাশে দাঁড়ানো। তার মানে সীতারাম কি বুদ্ধদা এদের প্রতি আমাদের যে শ্রদ্ধা স্মৃতির উদ্দেশ্যে সেইটা আমরা করতে পারি। আসুন আমরা সেই কাজটা করার শপথ নিয়ে এখান থেকে ফিরে যাই। আমি আরেকবার বন্ধুরা স্মৃতির উদ্দেশ্যে, সীতারামের স্মৃতির উদ্দেশ্যে আমার নবীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা বলি যেটা, সেটা আমরা বলি লাল সালাম জানাচ্ছি। আমি তার সঙ্গে এও বলি অমর রহে, এটা প্রায় সবাই বলেন। অমরকে কোথাও হবে, কিন্তু তিনি অমর থাকবেন তাঁর স্মৃতিতে। আমাদের সেই স্মৃতির উপরে অভিজ্ঞতার প্রয়োগে আগামী দিনের কাজে তিনি অমর থাকবেন। সেই বলেই আমি আপনাদের সবাই কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি।